এই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে একটি ঝড় উঠেছে, সধম্যে প্রত্যাবর্তন করার ঝড়। এই হিংসাশ্রয়ী মনোবাদী অপসংস্কৃতি দালালদের হাত থেকে আমাদের সেই সুসংহত ভারত, বাবা সাহেবের সেই প্রবুদ্ধ ভারতের স্বপ্ন দেখছে আজকের বহুজন সমাজ। তারই প্রেক্ষিতে আজকের বাবা সাহেবের পদধূলি ধন্য এই ভারত সভা হলে আজকের আমরা রাজ্য সম্মেলন করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা আমরা খুবই গর্বিত এবং আনন্দ বোধ করছি আপনাদের উপস্থিতিতে। এখন আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন পশ্চিমবঙ্গ বুদ্ধ সমন্বয় সংঘের সমন্বয়ক মাননীয় শ্রী শরদিন্দু বিশ্বাস মহাশয়। আমি তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্যে। পৃথিবী এখন একটা হিংস্র অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। গৌতম বুদ্ধ দুঃখ থেকে নিব্বাণ পাওয়ার জন্যে তিনি ছোট্ট সংসারের গণ্ডি থেকে বৃহত্তর সংসারের গণ্ডিতে প্রবেশ করেছিলেন। মানুষের মধ্যে ন্যায়, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্যে। আজ সেই যে বিচারধারা, সেই বিচারধারা কোথায় যেন হারিয়ে ফেলছি আমরা। হারিয়ে ফেলছি আমাদের লোভের জন্যে। গৌতম বুদ্ধ বলেছিলেন যে তোমার লোভ, ডিজায়ার হচ্ছে সাফারিংসের কারণ। দুঃখের অন্যতম কারণ হচ্ছে তোমার লোভ, লালসা। এই লালসাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে আমরা কল্যাণকারী একটা রাষ্ট্র ভাবনায় সামিল হতে পারি। এই যে ভারতবর্ষের দৃশ্যমান জগৎ আপনারা দেখছেন, যেখানে 84,000 ধম্মরাজিকা প্রতিষ্ঠা করে আমাদের মহামতি অশোক তিনি ঘোষণা করেছিলেন যে আজ থেকে আমার পুত্র, আমার পৌত্র, আমার সংসারের কেউ আর যুদ্ধের দ্বারা দেশ বিজয় করবে না, ভালোবাসার দ্বারা হৃদয়টাকে জয় করতে পারলেই হবে ধম্ম বিজয়। এবং তিনি ধম্মচক্র প্রবর্তনের জন্যে এই হুইল তুলে ধরেছিলেন, যে হুইল বুদ্ধের অট্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গের নিয়ে প্রতিষ্ঠিত। এই যে সম্রাট অশোক 84,000 ধম্মরাজিকা আপনাদের দিয়ে গেলেন, সেই ধম্মরাজিকা আপনার দলিলের মধ্যে থাকা দরকার। তো ভারতবর্ষের নাগরিকদের দলিলের মধ্যে এই ধম্মরাজিকা তো থাকা দরকার। সেটা কি আছে? এই ধম্মরাজিকাতে বৌদ্ধ যে জাতি, যে বিচারধারা সেই মানুষের হাতে আছে, যেখানে তিনি বৌদ্ধত্ব লাভ করেছিলেন, সেই বোধি বিহার, মহাবিহার, বোধি বিহার, সেই বোধি বিহারে যে আইনটি হয়েছে সেটা সংবিধান লাগু করার আগে। স্বাভাবিক কারণেই এই আইন সংবিধান দ্বারা স্বীকৃত আইন নয়। এবং কেন এই আইনটি বৌদ্ধ জাতিদের কাছ থেকে তার যে বিরাসত, যেখান থেকে ধম্ম প্রবর্তন হয়েছে, বিস্তারিত হয়েছে সমগ্র বিশ্বে, সেখানে 1948 সালের বিটি অ্যাক্ট নামে একটি আইন জারি করে দিয়ে বুদ্ধদের হাত থেকে সেটা চলে গেছে পান্ডা পুরোহিতদের হাতে। কিভাবে চলে গেছে দেখুন, কত চালাকি।
বিটিএমসি অর্থাৎ ওই বোধি বিহার পরিচালন যে কমিটি, সেই কমিটি তো পরিচালনা করবে যেই বোধি বিহারটি সারা পৃথিবীর মানুষ যেখানে মাথা নত করতে আসে, গৌতম বুদ্ধের বিচারধারা নিতে আসে, সেটা পরিচালিত হবে কি করে? সেই পরিচালনার ভার আমাদের অর্হত প্রাপ্ত ভিক্ষুদের হাতে তো হওয়া উচিত ছিল। কিন্তু এই যে বিটিএমসি, সেই পরিচালনায় 4 জন মাত্র ভিক্ষুকে রাখা হয়েছে নামমাত্র, এবং 4 জন পান্ডা পুরোহিতকে রাখা হয়েছে 1949 সালের একটি আইনে। শুধু তাই নয়, ওখানে যিনি চেয়ারম্যান হিসেবে কাজ করবেন ডিএম, সেই ডিএমকেও অবশ্যই তাকে ব্রাহ্মণ হতে হবে। অর্থাৎ পান্ডা পুরোহিতের সংখ্যা কত দাঁড়ালো? 5। সিদ্ধান্ত নেবার বেলায় গণতন্ত্রে কার ভূমিকা হবে? 5 জনের হাত যদি একদিকে ওঠে সেটা হবে। ফলে বৌদ্ধদের হাত থেকে এইভাবে বৌদ্ধদের বিচারধারার কেন্দ্রবিন্দু, যেখান থেকে ভাটিকান শহর থেকেও পুরনো আমার বোধিবিহার, মহাবিহার, ভাটিকান শহর তখন তৈরি হয়নি। আমার গৌতম বুদ্ধ সেখানে বোধিত্ব লাভ করেছেন, এবং সম্রাট অশোক একটি অনন্য সুন্দর সৌধ নির্মাণ করে দিয়েছেন, এবং অনন্য সুন্দর একটি মূর্তি নির্মাণ করে দিয়েছেন। সেই মূর্তি এখনো আছে, সেই সৌধ এখনো আছে, সেই পিলার এখনো আছে, কিন্তু বৌদ্ধদের হাত থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে। এই আন্দোলন শুরু করেছিলেন এক সময় যখন এখানে আর টাকা পয়সা কিচ্ছু হচ্ছে না, তখন তাকে আস্থা কুড়ে ফেলে রেখেছিল আমাদের দেশের পান্ডা পুরোহিতের দল। আমাদের ভরহুত স্তূপ খনন করার সময় কানিংহাম সাহেব যখন নিদর্শন পান, তখন তিনি বুদ্ধগয়াতে এসে দেখেন একই সৌধ, একই তার চেহারা, একই মূর্তি, একই লেখা, ধম্মলিপিতে লেখা, একই সব কিছু। তখন তিনি বুঝলেন যে এই দেশের ইতিহাস ওই কাল্পনিক পৌরাণিক ইতিহাস নয়, এদেশে সত্যিকারে আর্কিওলজিক্যাল ইতিহাস আছে, এদেশে সত্যিকারের লিটারেচার রয়েছে, এবং সেই লিটারেচার ইনট্যাক্ট রয়েছে এখনো সারা বিশ্বের কাছেই। কানিংহাম সাহেব অনাগরিক ধম্মপালকে বললেন যে আপনারা কি করছেন? এত বড় আপনাদের ইতিহাস, এত বড় আপনাদের শৌর্য বীর্য, মেগাস্তিনিস এসে বলছে এ দেশটা সোনার পাখি উড়ে বেড়ায়, দুধের সাগরে ঢেউ খেলে। আমি নিজে মেগাস্তিনির বলছে যে আমি মৌর্য সম্রাটদের যে নগরী সেটা দেখেছি, তাতে পৃথিবীর কোথাও এই নগরীর মতো সমতুল্য নগরী নেই। এই হচ্ছে আপনাদের দেশ। মেগাস্তিনিসের বিবরণে তো রয়েছে। অনাগরিক ধম্মপাল এই কলকাতায় হাইকোর্টে, তখন বিহার বলে কোনো রাজ্য ছিল না, এই কলকাতা ছিল সমগ্র ভারতের ক্যাপিটাল। এই বিহার রাজ্যের সমস্ত কেস এই কলকাতা হাইকোর্ট থেকে হতো। অনাগরিক ধম্মপাল এই ক্যালকাটা হাইকোর্টে কেস লড়লেন, সেই কেটে তিনি জয়লাভ করলেন, কিন্তু সেই নির্দেশিকা মানুষের কাছে গেল না। উপরন্তু অনাগরিক ধম্মপালকে ওই বুদ্ধগয়াতে নির্যাতনের সম্মুখীন হতে হলো। আমরা সংখ্যায় আমরা বড় বড় কথা বলি, 85 বলি কেউ, 92 বলি কেউ। আমাদের একজন গুরু বলেছিলেন, সংখ্যা বলে বলি আমরা সকলেই, তাতে কি বা এসে যায়? শিক্ষাহীন বলে, বুদ্ধিহীন বলে, ছলে বলে কলে আমাদের চড়িয়ে খায়। তো চড়িয়ে খায় এক পাল ভেড়াকে তো চড়ায় একটা মাত্র রাখাল, একটা ভয়ঙ্কর শক্তিশালী, পৃথিবীর সব থেকে শক্তিশালী যে হাতি, তার কানের গোড়ায় লাথি মারে একটাই পুরুত, একটাই মাহুত। আমরা সেইভাবে ভেড়ার পালে পরিণত হয়েছি, আর ওই মাহুতের লাতখোর
একটা হাতিতে পরিণত হয়েছি। নামে গায়েগত্বে আছে, সব সংখ্যায় আছে, কিন্তু কাজের বেলায় নাই। ঘটনাক্রমে অনাগরিক ধম্মপালের পরে দীর্ঘদিন কেটে গেছে। 2012 সালে জাপান থেকে আসা আমাদের ভান্তে সুরেশ শাসাই, নাগার্জুন সুরেশ শাসাই আবার একটি কেস করে সুপ্রিম কোর্টে। সেই কেসের শুনানি ছিল 29 তারিখে। 29 তারিখে সেই শুনানি হয়নি। ঘটনাক্রমে নাগার্জুন সুসাইয়ের পরে এই বাংলারই আর একটা ছেলে আকাশ লামা, সে আবার মানুষকে বুদ্ধের এই বিরাসাতকে সামনে নিয়ে আসার জন্যে তিনি একটি আন্দোলনের সূচনা করেন। ঘণ্টাটি কিন্তু আকাশ লামাই বেঁধেছে এতদিন পরে। কিন্তু কে কিভাবে কোনভাবে কাজ করে আপনারা তো জানেন, যে মানে ভেতর থেকে কি ধরনের ষড়যন্ত্র হয়। ভেতর থেকে ষড়যন্ত্রের শিকার যদি আমরা কেউ হয়ে যাই, তাহলে বৃহত্তর কর্মসূচিও মার খেয়ে যায়। আকাশ লামা ঘোষণা করেছিলেন যে 3 দিনের কর্মসূচি নেওয়া হবে দিল্লিতে। 5 তারিখে হবে যন্তর মন্তরে ধর্না, 6-7 তারিখে হবে বিচারধারা, এবং সেই বিচারধারার পরিবর্তে এই বিটি অ্যাক্ট রদ্দ করো, বন্ধ করো, এটা নিয়ে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে আন্দোলন সূচিত করতে হবে। এটা শুরু হয়েছিল এবং আমরা প্রায় 12 লক্ষ মানুষ বুদ্ধগয়াতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। ঘটনাক্রমে সেটা হয়নি। এটা একটা দুঃখের বিষয়। দিল্লিতে এই বৌদ্ধ সমন্বয় সংঘের তৈরি হয় এবং সমন্বয় সংঘে আকাশ লামা সহ যত ভিক্ষুগণ আছে, তাদের সংগঠন আছে, তাদেরকে সবাইকে বলা হয় একটি সংগঠনের মধ্যে এসে আপনারা আন্দোলনটা শুরু করুন। এখনও আমরা এটাতে বিশ্বাস করি যে সমস্ত সংগঠন এসে একটি ছাতার তলায় নিয়ে এই বুদ্ধ বিহারকে মুক্তি করার জন্য আন্দোলন সূচনা করা হোক, এটা আমরা বিশ্বাস করি। এই হলটি কেন বেছে নিয়েছি আজ আপনাদের সামনে একটু রেখে আমি শেষ করব। এই যে চেয়ার, এই টেবিল, 1946 সাল 16-17 তারিখে হবে, যখন মধ্যপ্রদেশ থেকে বাবা সাহেবকে খারিজ করে দেওয়া হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। মহারাষ্ট্র থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাওয়া বন্ধ হয়ে গেল। তখন বাবা সাহেব দেখছেন যে প্যাটেলের কথা মতো সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছে, আমাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আসার রাস্তা বন্ধ করে দিয়েছে। বাবা সাহেব মনে মনে একটি অঙ্ক কষলেন। সেই সময় আমাদের যে অ্যাংলো ইন্ডিয়ান সেকশন, তাদের 6টি ভোট ছিল। বাবা সাহেব মনে করলেন 6টি ভোটের মধ্যে যদি 5টি ভোট আমি পাই, তাহলে বাংলা থেকে আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেতে পারবো। বাবা সাহেব প্রায় কাউকে না জানিয়েই কলকাতায় পা রাখলেন। এই কাছেই আমাদের যে অ্যাংলো ইন্ডিয়ান মানুষ, তাদের কাছে গেলেন, তাদের রাজ্য দপ্তরে গেলেন, তাদেরকে বললেন যে আপনারা যদি সমর্থন দেন তাহলে আমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাওয়ার রাস্তা আছে। তারা ঘোষণা করে দিল যে এই নির্বাচনে আমরা প্রতিনিধিত্ব করব না এবং আমরা কাউকে সমর্থনও করব না। চারিদিকে অন্ধকার, জুলাই মাস, চারিদিকে অন্ধকার, ঘোরতর বর্ষা শুরু হয়েছে। কথাটা শুনতে পেলেন বাংলার একজন মানুষ, 6 ফুট দীর্ঘ, যার চেহারা, তিনি এই হলে 18 তারিখে মিটিং ডাকলেন। এই সেই টেবিল, নিশ্চয়ই এর মাঝখানে যে চেয়ারটি ছিল সেই চেয়ারে বাবা সাহেব বসেছিলেন। তাকে ডাকা হলো, এই টেবিল, এর মাঝখানে কোন চেয়ারটা আমরা জানি না, কিন্তু এই টেবিলের পাশে তিনি বসেছিলেন। সেই দীর্ঘাঙ্গ
চেহারার কালো মানুষটি, তিনি টেবিল চাপড়ে বললেন, বাবা সাহেব, বাংলা থেকেই আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠাবো। বাবা সাহেব বললেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, আপনি তো একটা মাত্র ক্যান্ডিডেট, আমার জিততে গেলে 5খানা সমর্থন দরকার হবে, কোথায় পাবো? এখানে এই টেবিল চাপড়ে শপথ করলেন। 1946 সালের 20 জুলাই এরকম বর্ষা, ভয়ঙ্কর ভাবে উল্লসিত বিরোধী শিবির, এমএলএ হোস্টেল, সেখানে লাগাতার উল্লাস চলছে। হঠাৎ দুপুরবেলা শুনশান আওয়াজ, একেবারে শুনশান। দোতলার সিঁড়ি থেকে নেমে এলেন দীর্ঘাঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগার মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, হাতে বাবা সাহেবের বিজয়পত্র। এই বাংলা থেকে বহুজন সমাজ বাবা সাহেবকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নির্বাচিত করে পাঠিয়েছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই বাংলা থেকে। আজ আপনারা এইখানে নিয়ে এসেছে এই কারণেই, আজ আপনারা বিটি অ্যাক্ট রদ করার জন্যে, বাতিল করার জন্যে পদযাত্রা শুরু করলেন এই ভারত সভা হল থেকে। এটাই হচ্ছে ঐতিহাসিক কারণ। বিপি নিগম, ভান্তে বিনয়াচার্য, ভান্তে করুণাশীল রাহুল এবং রাজেন্দ্র পাল গৌতমের বক্তব্য আপনারা শুনবেন বলে আমরা রেখেছিলাম। এরা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং পাশাপাশি কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে, মানে পুরুলিয়া থেকে, সমস্ত জেলা থেকে আমাদের সমন্বয়করা এখানে এসেছেন, উপাসক উপাসিকারা এখানে এসেছেন। এই আমার বোন এসেছে আসানসোল থেকে, রাধা, বাউরি সমাজের প্রতিনিধি, অনেক কষ্ট করে এখানে চলে এসেছে এই কারণেই যে তার ভেতরে রয়েছে বুদ্ধের বিচারধারার ফল্গু স্রোত, এই বিচারধারার সঙ্গে তারা যুক্ত হতে চায়। তো এরা সবাই আপনারা প্রাণ খুলে বক্তব্য রাখবেন দুটো বিষয়ের উপরে, যে এই যে প্রাচীন ইতিহাস, এটা আমাদের নিয়ন্ত্রণে আসা উচিত কিনা, ভারতবর্ষের মূল নিবাসীদের নিয়ন্ত্রণে আসা উচিত কিনা, এবং জেলা স্তরে আপনি এই আন্দোলনটাকে কিভাবে পৌঁছে দেবেন, এটার উপরে থাকবে মূলত জেলা স্তর থেকে যারা এসেছেন তাদের আলোচ্য বিষয়। আমি এই কটি কথা বলে আমার শব্দকে বিরাম দিচ্ছি। নমো বুদ্ধায়, জয় ভীম।